প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা আলোচনা করব ব্যবসা উদ্যোগ বিষয়ে নবম ও দশম শ্রেণীর জন্য নবম অধ্যায় বিপণন এর দ্বিতীয় অংশ। প্রথম অংশ ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। আজ দ্বিতীয় অংশ আলোচনা করব। দ্বিতীয় অংশের শুরুতে প্রথমেই আছে বিজ্ঞাপনের গুরুত্ব। বিজ্ঞাপনের গুরুত্ব বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ছোট, মাঝারি, বড় যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য সামগ্রী বিপণনের জন্য বিজ্ঞাপন অত্যন্ত কার্যকর মাধ্যম। বিজ্ঞাপন অত্যন্ত জরুরি। বিজ্ঞাপনের গুরুত্ব সম্পর্কে আরেকটু বিস্তারিত আমি বলার চেষ্টা করছি। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, পণ্যের গুণাগুণ, কার্যকারিতা, মূল্য এবং উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এগুলো আমরা বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারি। বিশেষ করে কোন পণ্যের কি উপকারিতা বা কার্যকারিতা কি সে সম্পর্কে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারি। তাছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। সুনামের উপর অনেক কিছু নির্ভর করে। যে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বেশি হয় সে প্রতিষ্ঠানের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সেই পণ্যের চাহিদাও বৃদ্ধি পায়। কারণ বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞাপনের যুগ, প্রচারই প্রসার। তাছাড়া বিজ্ঞাপনের ফলে ভোক্তাগণ তাদের পছন্দের জিনিস ক্রয় করে তাদের জীবনযাত্রার মান বাড়াতে পারে। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উৎপাদন এবং বিক্রয় বৃদ্ধি পায়। এর বাজারের প্রসার ঘটে, চাহিদা বৃদ্ধি পায়। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটার ফলে সেখানে কর্মহীন লোকের কর্মসংস্থান হয়। বাংলাদেশে বেকার সমস্যা, সেই বেকার সমস্যা সমাধানের জন্য বিজ্ঞাপন একটি পরোক্ষভাবে কাজ করে। বিজ্ঞাপনের মাধ্যমে দেশের নাগরিকদেরকে সচেতন করে তোলে। যেমন বিজ্ঞাপনের মাধ্যমে একটি পণ্যের উপকারিতা অপকারিতা সম্পর্কে জনগণকে অবহিত করে। যেমন তামাক সিগারেটের যে অপকারিতা সেই অপকারিতা সম্পর্কে বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে সচেতন করে তোলে। তাছাড়া এইডস রোগের যে ক্ষতিকারক দিক, সেই ক্ষতিকারক দিক সম্পর্কেও বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে সচেতন করে দেয়। তাছাড়া বিজ্ঞাপন মানুষকে দেশপ্রেম গড়ে তোলার কাজে সহায়তা করে। যেমন বিজ্ঞাপনের মাধ্যমে দেশীয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদেরকে উৎসাহিত করে। ফলে ভোক্তাগণ দেশীয় পণ্য ক্রয় করতে উৎসাহিত হয়। একটি প্রবাদ বাক্য আছে যে দেশি পণ্য কিনে ধন্য হও। এই ক্ষেত্রে বিজ্ঞাপন দেখে ভোক্তাগণ দেশীয় পণ্য ক্রয় করতে উৎসাহিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব বিক্রয়িকতার ধারণা। বিক্রয়িকতা কি
বিক্রয়কর্তা হচ্ছে একজন বিক্রয়কর্মীর পণ্য বিক্রয়ের দক্ষতা বা অভিজ্ঞতাকে বোঝায়। সেই দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পণ্য বিক্রয় করার যে ক্ষমতা বা দক্ষতা, সেটাই হচ্ছে বিক্রয়কর্তা। এই পর্যায়ে আমি আলোচনা করব একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী সম্পর্কে। একজন আদর্শবান বিক্রয়কর্মীর 4টি গুণ থাকতে পারে। 1 নম্বর হচ্ছে শারীরিক গুণাবলী, 2 নম্বর হচ্ছে মানসিক গুণাবলী, 3 নম্বর হচ্ছে নৈতিক গুণাবলী, 4 নম্বর হচ্ছে অন্যান্য গুণাবলী। এবার এই একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী সম্পর্কে আমি সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। প্রথমে শারীরিক গুণাবলী। শারীরিক গুণাবলীর মধ্যে আছে সুস্বাস্থ্য, সুদর্শন চেহারা ও সুন্দর হাসি। এই গুণাবলীগুলো হচ্ছে শারীরিক গুণাবলী। একজন বিক্রয়কর্মীর সুস্বাস্থ্য থাকতে হবে, কারণ তার যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে সে বিক্রয় কাজ চালাতে পারবে না। এই জন্য একজন আদর্শ বিক্রয়কর্মীকে হতে হবে স্বাস্থ্যবান। সুদর্শন চেহারা ও সুন্দর হাসি ক্রেতাদেরকে আকৃষ্ট করে। এই কারণে তার আরও 2টি গুণ থাকতে হবে, যে দুটা বললাম, সুন্দর হাসি ও সুদর্শন চেহারা। তারপরে আসছে মানসিক গুণাবলী। একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলীর মধ্যে থাকতে হবে আগ্রহ, আন্তরিকতা, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, ধৈর্যশীলতা। আগ্রহ, আন্তরিকতা বলতে বোঝানো হয়েছে একজন আদর্শবান বিক্রয়কর্মীর পণ্য বিক্রয়ের ক্ষেত্রে তার আন্তরিকতা থাকতে হবে এবং আগ্রহ থাকতে হবে। যদি আন্তরিকতা এবং আগ্রহ না থাকে, সে বিক্রয়কর্মী পণ্য বিক্রয় করার ক্ষেত্রে উৎসাহিত হবে না। এবং এর কারণে একটি প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হতে পারে। আমরা জানি একজন আদর্শ বিক্রয়কর্মীর কারণে একটি প্রতিষ্ঠান সাফল্যের উচ্চ শিখরে অবস্থান করতে পারে। আবার একজন আদর্শ বিক্রয়কর্মী যদি না হয়, তাহলে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হতে পারে। এই ক্ষেত্রে একজন আদর্শ বিক্রয়কর্মীর এই আন্তরিকতা এবং আগ্রহ থাকতে হবে। আত্মবিশ্বাস। একজন আদর্শবান বিক্রয়কর্মীর আত্মবিশ্বাস থাকতে হবে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারবো। সেই আত্মবিশ্বাস নিয়ে তাকে কাজ করতে হবে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। একজন আদর্শবান বিক্রয়কর্মীর তীক্ষ্ণ বুদ্ধি থাকতে হবে, কারণ ভোক্তা বা ক্রেতাদেরকে দেখেই সে যাতে বুঝতে পারে যে এই ক্রেতার মানসিকতা কেমন, তার কাছে আমি পণ্য বিক্রয় করতে পারবো কিনা, এবং তাকে আমি মোটিভেশন বা প্রেরণা দিয়ে পণ্য বিক্রয় করতে পারবো কিনা, সেই তীক্ষ্ণ বুদ্ধি তার থাকতে হবে। ধৈর্যশীলতা। ধৈর্যশীলতা একজন আদর্শবান বিক্রয়কর্মীর গুণাবলীর মধ্যে থাকতে হবে। ধৈর্য না থাকলে সেই বিক্রয়কর্মী প্রতিষ্ঠানের জন্য সুফল বয়ে আনতে পারবে না। কারণ ধৈর্য নিয়ে ক্রেতাদেরকে বা ভোক্তাদেরকে তার পণ্যের বিস্তারিত বর্ণনা দিতে হবে। পণ্যর মূল্য কত, পণ্যের উপকারিতা কী, অপকারিতা কী, বা পণ্য সম্পর্কে যা যা বলার সেই কথাগুলো তাকে ধৈর্য সহকারে ক্রেতাদেরকে বোঝাতে হবে। এই জন্য একজন আদর্শবান বিক্রয়কর্মীর ধৈর্যশীলতা হতে হবে।
3 নম্বরে আসছে নৈতিক গুণাবলী। নৈতিক গুণাবলীর মধ্যে আছে যেমন সততা ও বিশ্বস্ততা, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা, জেন্ডার সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এই গুণগুলো থাকতে হবে। সততা ও আত্মবিশ্বাস। সততা ও আত্মবিশ্বাস হচ্ছে একজন বিক্রয়কর্মীকে অবশ্যই সৎ এবং বিশ্বস্ত হতে হবে। যদি বিক্রয়কর্মী সৎ এবং বিশ্বস্ত না হয় তাহলে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হতে পারে। এই কারণে অবশ্যই একজন আদর্শবান বিক্রয়কর্মীকে হতে হবে সৎ এবং বিশ্বস্ত। মার্জিত ব্যবহার। একজন আদর্শবান বিক্রয়কর্মীর ব্যবহার হবে মার্জিত, কারণ তার ব্যবহার দেখে যদি ক্রেতাগণ অসন্তুষ্ট হয় তাহলে ক্রেতা তার পণ্য ক্রয় করতে উৎসাহিত হবে না, ক্রেতাকে সে আকৃষ্ট করতে পারবে না। এই কারণে তার ব্যবহার হতে হবে মার্জিত। মেলামেশার ক্ষমতা। একজন আদর্শবান বিক্রয়কর্মী মেলামেশার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ ভোক্তাগণ বা ক্রেতাগণের সাথে তাকে মিশতে হবে, তাদের সাথে আন্তরিকভাবে কথা বলতে হবে, তাহলে ক্রেতাগণ পণ্য ক্রয়ে উৎসাহিত হবে। এই জন্য তাদের মনের সাথে যাতে মিশতে পারে, তাদের সাথে খোলামেলা আলাপ আলোচনা করতে পারে, সেই দক্ষতা তাকে থাকতে হবে। জেন্ডার সচেতনতা। জেন্ডার সচেতনতা হচ্ছে নারী পুরুষে যাতে বৈষম্য না করে ছোট বড় বৃদ্ধ সবার অবস্থান ভেদে তাদের সাথে আচরণ করতে হবে, কথা বলতে হবে। নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য না করে নারীর মর্যাদা দিতে হবে, নারীর সাথে ভালো ব্যবহার করতে হবে এবং পুরুষদের এবং নারীদের সমান দৃষ্টিতে দেখতে হবে। পুরুষদের সাথে যেমন ব্যবহার ভালো করতে হবে তেমনি নারীদের সাথেও ভালো ব্যবহার করে তাদের নিকট পণ্য বিক্রয়ে আকর্ষণ সৃষ্টি করতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি। একজন আদর্শবান বিক্রয়কর্মীর দৃষ্টিভঙ্গি থাকতে হবে ইতিবাচক। ইতিবাচক বলতে এখানে বোঝানো হয়েছে যে আমি এই পণ্যটা এই ভোক্তা বা ক্রেতার নিকট আমি বিক্রি করতে পারবো, সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে কাজ করতে হবে। 4 নাম্বার আছে অন্যান্য গুণাবলী। অন্যান্য গুণাবলীর মধ্যে আছে যেমন শিক্ষা ও অভিজ্ঞতা, বিপণন সম্পর্কে জ্ঞান, হিসাবে পারদর্শিতা। এই গুণগুলো থাকতে হবে একজন আদর্শ বিক্রয়কর্মীর। শিক্ষা ও অভিজ্ঞতা হচ্ছে একজন আদর্শবান বিক্রয়কর্মীর তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তার বিপণন সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে সে বিক্রয়কর্মী হবে একজন দক্ষ এবং আদর্শবান। বিপণন সম্পর্কে জ্ঞান। পণ্যের উৎপাদন কোথায় হয়েছে, এর কাঁচামাল কি ছিল এবং এই পণ্যের বাজারজাতকরণ সম্পর্কে যা যা বলা দরকার ক্রেতাদেরকে, সেই জ্ঞানগুলি তার থাকতে হবে। কারণ পণ্যের উৎপাদন কোথায়, পণ্যের মূল্যগত, পণ্যের এই উপকারিতা অপকারিতা কার্যকারিতা সম্পর্কে যদি বলতে না পারে তাহলে সে একজন আদর্শবান বিক্রয়কর্মী হতে পারে না। হিসাবে পারদর্শিতা। হিসাবে পারদর্শিতা বলতে বোঝানো হয়েছে একজন বিক্রয়কর্মীকে হতে হবে হিসাবে পারদর্শী। ভোক্তা বা ক্রেতাগণ যখন মূল্য জিজ্ঞাসা করবে সে যাতে সাথে সাথে বলতে পারে যে এই মূল্যে এই পণ্যের এই মূল্য। তাছাড়া পণ্যের যদি কোনো কমিশন দেওয়ার ব্যবস্থা থাকে, কমিশন বাদ দিয়ে পণ্যের প্রকৃত মূল্য কত সেই প্রকৃত মূল্য সম্পর্কে তার পূর্ব জ্ঞান থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব এই অধ্যায়ের উপর যে ধরনের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে সেই জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে।
এক নম্বর প্রশ্ন হচ্ছে কি দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়? মৌখিকরণ দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়, কারণ একটি পণ্যের যদি মৌখিকরণ করা হয় তাহলে সেই পণ্য ক্রেতাদের নিকট আকর্ষণীয় হবে এবং ক্রেতাগণ এই মৌখিকরণ দেখে তারা পণ্যের মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এগুলো জানতে পারবে এবং পণ্য ক্রয়ে উৎসাহিত হবে। বন্টন প্রণালীতে সর্বশেষ কার অবস্থান? বন্টন প্রণালীতে সর্বশেষ অবস্থান হচ্ছে ভোক্তা, কারণ আমরা জানি উৎপাদনের পর উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট অনেক পণ্য বিক্রয় করতে পারে না, যেগুলোর জন্য তার মধ্যস্থকারী হিসাবে পাইকারি এবং খুচরা ব্যবসায়ী বা প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয় করতে হয়। এই কারণে বন্টন প্রণালীতে সর্বশেষ অবস্থান হচ্ছে ভোক্তার আর প্রথম অবস্থান হচ্ছে উৎপাদনকারী। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মৌখিকরণ কাকে বলে? একটু আগে আমি আলোচনা করেছি মৌখিকরণ সম্পর্কে। মৌখিকরণ হচ্ছে পণ্যের প্যাকিং, পণ্যকে আকর্ষণীয় করার জন্য পণ্যের মৌখিকরণটাই হচ্ছে প্যাকিং। এই কারণে পণ্য নষ্ট বা ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন হচ্ছে পণ্যের উৎপাদনকারী ভোক্তাদেরকে আকৃষ্ট করার জন্য যে মাধ্যমে তার পণ্যের প্রচার কার্য চালায় সেটা হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমগুলো হচ্ছে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড, প্লাকার্ড, এগুলো হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম। বিপণন কি? সাধারণ অর্থে পণ্য ক্রয় বিক্রয়কে বিপণন বলে। ব্যাপক অর্থে পণ্য উৎপাদনকারী থেকে ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলীর সমষ্টি হচ্ছে বিপণন। গুদামজাতকরণ কি? গুদামজাতকরণ হচ্ছে পণ্য উৎপাদনকারী উৎপাদন করার পরও সাথে সাথে সব পণ্য বিক্রয় হয় না, এই কারণে পণ্যকে গুদামজাতকরণ করে রাখতে হয়। গুদামজাতকরণের ফলে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হবে। বিক্রয়িকতা কি? তারপরের প্রশ্ন। বিক্রয়িকতা হচ্ছে একজন আদর্শ বিক্রয়কর্মী পণ্য ক্রেতার নিকট বিক্রয় করার যে দক্ষতা বা অভিজ্ঞতা সেটাই হচ্ছে বিক্রয়িকতা, যার মাধ্যমে সে ক্রেতার নিকট পণ্য বিক্রয় করতে সক্ষম হয়। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভোক্তা বিশ্লেষণ কি? ভোক্তা বিশ্লেষণ হচ্ছে ভোক্তাদের রুচি চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করার পূর্বে বাজার জরিপ করাটাই হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। এবার এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নগুলো সম্পর্কে কয়েকটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে প্রমিতকরণ কি? প্রমিতকরণ হচ্ছে পণ্যের মান, আকার, রং, স্বাদ ইত্যাদি ভিত্তিতে পণ্যমূল্য স্থির করা হচ্ছে প্রমিতকরণ। পর্যায়িতকরণ কি? পর্যায়িতকরণ হচ্ছে পণ্যের মান, আকার, ওজন ইত্যাদির ভিত্তিতে পণ্যকে বিভক্ত করা। এই বিভক্ত করাই হচ্ছে পর্যায়িতকরণ। এই পর্যায়িতকরণের ফলে বিক্রয় কার্য সহজ হয়। তারপরে প্রশ্ন হচ্ছে 3 নাম্বার, বিপণন কিভাবে জীবনযাত্রার মান উন্নত করে? বিপণনের মাধ্যমে একজন ব্যবসায়ী
ক্রেতাদের পছন্দের জিনিসগুলো ক্রয় করে ভোক্তাদের নিকট পৌঁছে দিতে পারে। এই ভোক্তাগণ তাদের পছন্দের জিনিসপত্র ক্রয় করে ব্যবহারের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। কোন বিপণন কাজ পণ্য বিক্রয় সহজ করে? উত্তর হচ্ছে পর্যায়িতকরণের মাধ্যমে পণ্যের বিপণন কাজ সহজ করে তোলে। কারণ পণ্যের পর্যায়িতকরণের মাধ্যমে পণ্যের ওজন, আকার, রং ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যকে বিভক্ত করে পণ্যের বিক্রয় কাজ সহজ করে তোলে। এই জন্য পর্যায়িতকরণ অত্যন্ত জরুরি বিষয়। পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। পরিবহনের মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকায় যে পণ্য উৎপাদন হয়, কিছু কিছু পণ্য আছে সব স্থানে উৎপাদন হয় না। যেমন সিলেটে চা উৎপাদন হয়, তারপরে আম, কাঁঠাল, লিচু, এগুলো একটা নির্দিষ্ট এলাকায় বেশি উৎপাদন হয়, অন্য অন্য এলাকায় কম হয়। সেই নির্দিষ্ট এলাকা থেকে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই পণ্য পৌঁছে যায়। এই পরিবহনের মাধ্যমে তাহলে আমরা জানি স্থানগত উপযোগ সৃষ্টি, মানে পরিবহনের মাধ্যমে দেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাল পৌঁছে দিয়ে, পণ্য পৌঁছে দিয়ে পণ্যের সব স্থানগত উপযোগ সৃষ্টি করে। ক্রয় দক্ষতা প্রয়োজন কেন? ক্রয় দক্ষতা প্রয়োজন হচ্ছে ক্রয়ের উপরেই ব্যবসার সাফল্য নির্ভর করে। বাজারজাতকরণের প্রথম কাজ হচ্ছে ক্রয়। ক্রয় যদি সুলভ মূল্যে হয় তাহলে বিক্রয় বেশি মূল্যে বিক্রয় হলে সেখানে প্রতিষ্ঠান লাভবান হবে। এই কারণে ক্রয় দক্ষতা অত্যন্ত জরুরি। ব্যবসার ক্ষেত্রে বিজ্ঞাপনের গুরুত্ব ব্যাখ্যা করো। একটু আগে আমি বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা করেছি। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের প্রচার সম্ভব এবং সেই বিজ্ঞাপন দেখে ভোক্তাগণ বা ক্রেতাগণ পণ্য ক্রয়ে উৎসাহিত হয়। এই জন্য বিজ্ঞাপন ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। শেষ প্রশ্ন হচ্ছে ধৈর্যশীলতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ? ধৈর্যশীলতা বিক্রয়কর্মীর মানসিক গুণ। এই ধৈর্য শক্তি যদি না থাকে তাহলে সে একজন আদর্শবান বিক্রয়কর্মী হতে পারে না। তাকে ধৈর্য নিয়ে তার কার্য সমাধান করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, ডায়েরিতে আমার মোবাইল নাম্বার আছে, সেই নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।